কলকাতা হাইকোর্টের অর্ডার মানল না রাজ্যের সরকার। সুপ্রিম কোর্ট স্টে না দিলেও চাকরিহারাদের প্রত্যেককে এপ্রিল মাসের বেতন দিয়ে দেওয়া হয়েছে। এপ্রিলের বেতন পেয়েছেন হাইকোর্টের রায়ে চাকরি খোয়ানো শিক্ষকেরা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতন ঢুকে গেছে, যোগ্য অযোগ্য সকলের অ্যাকাউন্টেই। অথচ দর্শক, কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছে 2016 পুরো যে নিয়োগ প্যানেল সেটাকে বাতিল করার, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি। গত সোমবারে একটা হিয়ারিং হয়েছে, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে স্টে চাওয়া হয়েছিল, কিন্তু সেখানে কোনো স্টে দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে যে এই বিষয়ে আরো অনেক পয়েন্ট রয়েছে, সেগুলো শুনতে হবে, সময় লাগবে, আগামী সোমবার আবারও শুনবো, তবে কোনো স্টে হচ্ছে না। সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি, তার মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা করেছে সেটাই বহাল, মানে চাকরি বাতিলটা বহাল। তার মানে যারা অযোগ্য হিসেবে চাকরি করেছেন তাদের বেতন ফেরত দেওয়ার কথা। কিন্তু দর্শক দেখুন, বেতন ফেরত করানো তো দূরের কথা, আবার বেতন দিয়ে দিয়েছে রাজ্যের সরকার। তার মানে রাজ্যের সরকার এটা মানতেই চাইছে না, যেটা অর্ডার করেছে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের। দেখুন, তারা হয়তো চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট তো কোনো স্টে দেয়নি। তার মানে এই অর্ডারটা তো বহাল, তো সেখানে কি করে আবার বেতনটা দিয়ে দিল? এখন পর্যন্ত তো চাকরি বাতিল, মানে অর্ডার যেহেতু করেছে কলকাতা হাইকোর্ট, ওদিকে সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি, তো তাহলে বেতনটা কেন কি করে দিয়ে দিল? এবং বিশেষ করে অযোগ্যদের অ্যাকাউন্টে বেতনটা কি করে চলে গেল? মানে যোগ্য অযোগ্য সকলের অ্যাকাউন্টে কি করে বেতনটা দিয়ে দেওয়া হলো? অযোগ্যদেরকে তো 12% সুদ সমেত যা বেতন তারা তুলেছেন সেগুলো ফেরত করার কথা, তাদের অ্যাকাউন্টেও মানে সকলের অ্যাকাউন্টেই কি করে এই বেতনটা দিয়ে দেওয়া হলো? তার মানে রাজ্যের সরকার কলকাতা হাইকোর্টের যে অর্ডার সেটাকে মানছে না। দেখুন, নাই মানতে পারেন, মানতে না পারাটা হচ্ছে চ্যালেঞ্জ করা, মানে আদার বেঞ্চে বা আদার কোর্টে, হায়ার কোর্টে চ্যালেঞ্জ করা, না মানতে পারলে সেটা ঠিক আছে, সেটা একটা আইনি প্রসেস। কিন্তু তার মানে এই নয় যে আদার বেঞ্চে বা হায়ার কোর্টে স্টে হবে না আর আমি তবুও মানবো না, আমি চ্যালেঞ্জ করেছি বলে, এটা কিন্তু হয় না। যতক্ষণ না হায়ার কোর্ট বা হায়ার বেঞ্চ কোনো স্টে দিচ্ছে, তার মানে তার নিচে যে অর্ডারটা হয়ে রয়েছে সেটা বহাল, সেটাকে মানতে হবে। যখন ওখান থেকে আবার অর্ডার আসবে, স্টে আসবে বা বাতিল হবে, তখন অন্য প্রসেস। কিন্তু যতক্ষণ না মানে স্টে দেওয়া হচ্ছে হায়ার বেঞ্চের তরফ থেকে, হায়ার কোর্টের তরফ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বহাল। কিন্তু দেখা যাচ্ছে সরকার মানছে না। ডিভিশন বেঞ্চ বলেছে চাকরি বাতিল করতে হবে, এখন রাজ্যের সরকার তথা বোর্ড তারা বাতিল করেনি, তারা বেতন দিয়ে দিচ্ছে। তবে তারা যে বেতন দেবে তার একটা আগাম ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছিল। তারা আবার একটা আইনি প্রসেস, একটা আইনি ফাঁক খোঁজার চেষ্টা করেছে, বা ফাঁক কিনা জানি না, মানে একটা আইনি একটা দোহাই দেওয়ার একটা জায়গা তারা আগে থেকেই খুঁজে রেখেছে। সেটা হচ্ছে এটা আগের খবর, শ্রম আইন মেনে চাকরি হারাদের বেতন দেবে রাজ্যের সরকার। মানে এটা কদিন আগেই শোনা গেছিল যে ওনারা যেহেতু কাজ করেছেন, সুতরাং শ্রম আইনে বলা আছে কাজ করলে তাদেরকে উপযুক্ত বেতন দিতে হবে। তো যেহেতু তারা কাজ করেছেন এই মাসের, সুতরাং তাদেরকে তো বেতন দিতে বাধ্য। তো সেই আইনের মানে সেই আইনকে ভর করে নাকি এই মাসের বেতনটা দেওয়ার কথা। এবং সেই সঙ্গে আরো সব যুক্তি খোঁজার চেষ্টা হয়েছে যে এই মাসের বেতনের প্রসেস তো আগে থেকেই হয়ে গেছে, অর্ডার করার আগে থেকেই হয়ে গেছে, সুতরাং এই মাসের বেতন তো আসবে। তো জানি না পরের মাসে কি হবে, কিন্তু তবুও অর্ডার প্রসেস হয়ে গেল, বেতন তো দিয়ে দেওয়া হয়নি। যে বেতন দিয়ে দিচ্ছে আর কি করে ফেরত করব? প্রসেস হতে পারে, কিন্তু যদি মনে করা হতো যে আটকাবো, সে তো আটকানো যেত। যে প্রসেস হয়ে গেছে মানে মেশিনে পড়ে গেছে চলে গেছে, এরকম তো নয়। প্রসেস চলতে পারে, কিন্তু যতক্ষণ না শেষ ক্লিকটা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো অ্যাকাউন্টে তো টাকা ঢুকবে না, ঢুকতো না, তো সেটাকে আটকানো যেতই। কিন্তু সেটা করা হয়নি। আসলে সরকার যেটা চেয়েছে যে বেতনটা ঢোকাতেই হবে, না বেতনটা ঢোকালে মুশকিল। এটা মেন সরকারের একটা চিন্তার জায়গা বা শাসকের একটা চিন্তার জায়গা। যদি এখনই বেতনটা বন্ধ করে দিই,
তো আর বাড়িতে থাকতে পারবো না, এক্ষুনি সকাল হলেই 1 তারিখে হয়তো কালীঘাটে সব ঘেরাঘিরি শুরু হয়ে যাবে। সেই জায়গা থেকে বেতনটা একটা জায়গা খুঁজে হয়তো দিয়ে দেওয়া হয়েছে, শ্রম আইন ইত্যাদি বলে টলে, কিন্তু ওই আর কি যোগ্য অযোগ্য সকলকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটাই প্রশ্ন যে যখন সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি তখন রাজ্যের সরকার কি করে আবার এই বেতনটাকে কন্টিনিউ করছে, যোগ্য অযোগ্য সকলকে কি করে বেতনটা দিয়ে দিয়েছে। তার মানে তারা মানছে না, তারা আইন আদালত কিছুই মানছে না, কিছুই মানছে না। অবশ্য পিঠ বাঁচানোর জন্য সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, না দিলে মুশকিল, যেটা আমি বলছিলাম। তবে দর্শক আমি একটা কথা বলবো, বেতন সকলের বন্ধ হয়ে যাক সেটা আবার আমরাও চাই না, কারণ প্রত্যেকের সংসার আছে। আমি অযোগ্যদের কথা বলছি, আমি যোগ্যদের কথা মাথায় রেখে কথাটা বলছি। অযোগ্যদের জন্য কোনো সিম্প্যাথি নেই, আমাদের কোনো সিম্প্যাথি নেই, তারা যতই শিক্ষিত হন যাই হন না কেন, অযোগ্যদের জন্য কোনো সিম্প্যাথি নেই। অযোগ্যদের চাকরি থেকে বের করে দিলে আমাদের কোনো মায়া মমতা কিছু থাকবে না। হয়তো বলবেন তাদের তো পরিবার রয়েছে, আরে চোরেদেরও তো পরিবার রয়েছে, আমরা কি চোরেদের সাপোর্ট করবো? আমরা ডাকাতদেরও তো পরিবার আছে, ডাকাতদেরকে সাপোর্ট করবো আমরা? অযোগ্য হিসেবে তুমি কি করে চাকরিটা নিয়েছিলে? চুপি চুপি মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে কি করে নিয়েছিলে? বরং টাকা ফেরত চাইতে গেলে আমরা সেখানে খানিকটা সাপোর্ট করতে পারি। যাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা যখন ফেরত চাইতে যাবেন, তার বাড়ি যখন ঘেরাও টেরাও করবেন, তখন সাপোর্ট করতে পারি, তখন আমরা দেদার খবর টবর করবো, সেটা করলে আমরা সাপোর্ট করবো। কিন্তু চাকরি বজায় রাখতে হবে আপনাদের, এ পক্ষপাতী আমরা নই। কিন্তু এই যে বেতন দিয়ে দেওয়া হয়েছে, এর জন্য হয়তো আমরা প্রশ্ন তুলছি, খবর করছি, রাজ্য সরকার যে অর্ডার মানছে না সেটা নিয়ে হয়তো আমরা বলছি, কিন্তু এটাও আমরা ভাবছি যে না দিলে ওই পরিবারগুলোর কি হতো, যে পরিবারগুলো এই চাকরির উপর নির্ভর করে বসে রয়েছে, যোগ্য যারা, আমি অযোগ্যদের কথা একবারও বলছি না, কিন্তু তারা যা পারে করবে যাক, যোগ্যদের পরিবারগুলো কি হতো? হঠাৎ করে মাসের বেতন বন্ধ হয়ে গেলে পরিবারগুলো কি করে চলতো? তো সেই দিক দিয়ে আমাদের কোথাও একটা মানে গায়ে মেখে নিচ্ছি, এটা একটা অন্যায়। এই রাজ্যের সরকার এটাও কিন্তু একটা অন্যায় কাজ করছে, একটা ফাঁক ফোকর খুঁজে একটা, এটাও অন্যায়। এটাও দেখবেন হাইকোর্টে মামলা হলে এটাও ধরা পড়বে, এইভাবে বেতন দেওয়াটা, এটাও অন্যায়, কিন্তু পরিষ্কার সামনে আসবে। কিন্তু তবুও আমরা আজকের দিনের জন্য খানিকটা গায়ে মেখে নিচ্ছি, রাজ্য সরকারের সমালোচনা করেও এই পরিবারগুলোর জন্য, যোগ্য পরিবারগুলোর জন্য যারা পথে বসে গেছে কার্যত, তাদের জন্য কোথাও আমরা একটা মেনে নিচ্ছি। হয়তো একেবারে জোরালো আওয়াজ তুলতে পারছি না, কারণ এ একই দায় একজনেরই, মানে একটা মানে ওই একটা প্রতিষ্ঠানের সরকারেরই, বা এই একজন যিনি আর কি লিড করছেন তারই দায়। আজকে তার জন্য এরকম অবস্থা হয়ে গেল, যোগ্যরা পথে বসে গেলেন। কিন্তু তবুও তাদের পরিবারগুলোর কথা মাথায় রেখেই আমরা বলছি যে ঠিক আছে, বেতনটা দিয়েছে, আপনারা পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা বেতন পেয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিছু বলার নেই, কিন্তু আপনাদেরকেও একটা আওয়াজ তুলতে হবে যে আমরা তো বেতন এমনিতেই পেতাম, আমাদের বেতন তো চাকরি তো প্রশ্নের মুখে তো পড়তো না, কিন্তু যেভাবে আমাদেরকে এখন বেতন দেওয়া হচ্ছে শ্রম আইন ইত্যাদি করে, আমরা কি ওই রকম মানে সেই ডে লেবার, আমরা কি ডে লেবার, আমাদেরকে এইভাবে বেতন দেওয়া হচ্ছে? এর বিরুদ্ধে আপনাদেরকেও কোথাও একটা গর্জে উঠতে হবে, এটা বলার। আপনারা বেতন পেয়েছেন, কোনো এটা নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু আপনাদের সঙ্গে অযোগ্যরাও পেয়ে গেছেন, এটা নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে। কিন্তু যে প্রসেসে, যেভাবে আদালতের রায়কে না মেনে আপনাদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শ্রম আইন ইত্যাদিকে বলে, এর প্রতিবাদ কিন্তু আপনাদেরকে করতে হবে, এবং আপনাদের একটা জোরালো আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েটলি অযোগ্যদেরকে আলাদা করো, ইমিডিয়েটলি অযোগ্যদেরকে আলাদা করো, শুধু স্টে নিয়ে চলে আসবো সুপ্রিম কোর্ট থেকে, এটা চলবে না। এই আওয়াজ কিন্তু আপনাদেরকে তুলতে হবে। আইনি প্রসেস যেমন চলছে চলুক, যেমন লড়াই হচ্ছে চলুক, কিন্তু একটা স্থায়ী সমাধান যাতে হয়, সরকার পক্ষ যাতে সেটা করতে বাধ্য হয়, সেই আওয়াজটা কিন্তু আপনাদেরকে তুলতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘেরাও করে কিছু হবে না, যাকে ঘেরাও করার দরকার তাকে ঘেরাও করুন, তাকে ঘেরাও করে বলুন ইমিডিয়েটলি নেক্সট যে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে আগামী সোমবার, তার মধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে সেটাকে সুপ্রিম কোর্টে প্লেস করতে হবে ইমিডিয়েটলি, যাতে সামনে সোমবারই সুপ্রিম কোর্ট একটা দিশা দেখাতে পারে যে হ্যাঁ এই পথে সমাধান হতে পারে।
এই দিশা দেখাতে গেলে তাদের কাছে তো নথি তো তুলে ধরতে হবে না, কারণ সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যখন কোনো উপায় থাকে না তখন এইরকম কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এরকম উদাহরণ রয়েছে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে। সুতরাং যদি চাকরি বাঁচাতে হয় তাহলে যোগ্যদের ইমিডিয়েট একটা মুভমেন্ট বা একটা আওয়াজ তোলা উচিত যে আগামী সোমবারের মধ্যে এই এসএসসি কে বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জল দুধ আলাদা করে পরিষ্কার করে তালিকা সুপ্রিম কোর্টের সামনে প্রকাশ করতে হবে এবং সুপ্রিম কোর্টকে বলতে হবে রাজ্য সরকারের তরফ থেকে যে আমরা চাই ইমিডিয়েটলি যোগ্যদের চাকরি কন্টিনিউ হোক, আমরা অযোগ্যদেরকে এক্ষুনি আমরা সরিয়ে দিচ্ছি। এই এক্ষুনি অযোগ্যদেরকে সরিয়ে দেওয়া আর যোগ্যদের চাকরিতে এক্ষুনি আবার ফিরিয়ে আনা, এই এক্ষুনি কথাটা তথ্য সমেত সুপ্রিম কোর্টের সামনে যাতে প্লেস করতে পারে শাসক বা এসএসসি বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, তার জন্য যেখানে যা প্রেসারটা দেওয়া দরকার সেটা দিন, যেখানে যা আওয়াজটা তোলার দরকার সেই আওয়াজটা তুলুন। বেতন আপনারা পেয়েছেন, তাতে আমাদের কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আপনাদের সংসারের কথা সবসময় আমরা ভাবি, কারণ আপনারা যোগ্য মেধাবী, চাকরিটা পেয়েছেন ঠিক মতো করে, কিন্তু আপনাদের স্থায়ী সমাধান হোক সেটাও কিন্তু আমরা চাই। তো সেই জন্য বেতন পেলেও যেভাবে আপনাদেরকে বেতনটা দেওয়া হয়েছে এইভাবে বেতন আপনাদের পাওয়ার কথা নয়। আপনারা কিন্তু ডে লেবার নন, আপনারা যোগ্য চাকরি প্রার্থী। ফলে এই বেতন পেলেও এই বেতনের বিরুদ্ধেও, এই প্রসেসের বিরুদ্ধেও আপনাদের গর্জে ওঠা উচিত। আর যাতে আর একটা মাসও না এইভাবে বেতনটা পেতে হয়, শ্রম আইনে আপনারা শ্রমিক হিসেবে কাজ করেননি, এই শ্রম আইনে যাতে বেতনটা না পেতে হয়, নেক্সট ডেট থেকে যাতে আপনাদের বেতনটা প্রপার একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে বেতনটা পেতে পারেন, তার ব্যবস্থা করার জন্য আপনাদেরকে আওয়াজটা তুলতে হবে এবং এই শাসকের কানটাকে যেভাবে আর কি মানে তারা চলার চেষ্টা করছেন, কানের কাছে ভালো করে গরম করে দিতে হবে, আওয়াজ তুলে প্রতিবাদ করে, যাতে করে এই রকম আর এইভাবে বেতন আপনাদেরকে না পেতে হয় বা আমরাও না পরবর্তীকালে এই বেতন পাওয়া নিয়ে কোনো আওয়াজ তুলতে পারি। এটাও আপনাদেরকেও দেখতে হবে। দর্শক কি বলবেন? যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।